রাহিম। সো দেখ, মিউট হয়ে যায় সবাই, মানে যখন বলবো বুঝছিস তখন আনমিউট করিস। আমি আনমিউট করতে কমিয়ে করে প্যারা নেই, আনমিউট হয়ে যায়। ওকে ওকে, সো শুরু করতেছে এখন। তোর হচ্ছে এই যে কম্পাইলার আবার করলো। আচ্ছা দেখ, বুক কর। পারফেক্ট। সো দেখ, কম্পাইলার শুরু করলাম। সো এই যে কম্পাইলার জিনিসটা আসলে কি, এটা আগে বোঝা লাগবে কম্পাইলার পড়ার আগে। ওকে, সো কম্পাইলার জিনিসটা কি? এই যে আমরা কম্পাইলার মানে হচ্ছে আমরা যে কম্পিউটারে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেই, কম্পিউটার কি মানে যখন আমরা কোড লিখি, যখন এগুলা কোড যখন কম্পিউটারে যে কোনো আইডি, কোড ব্লকস, তারপর ভিজুয়াল স্টুডিও এসব আইডিতে লিখি, এগুলা কোন ল্যাঙ্গুয়েজে লিখি? এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি না? হ্যাঁ, এই যে আমরা যে ল্যাঙ্গুয়েজে কোড করতেছি ওগুলারে বলতেছে হচ্ছে সোর্স প্রোগ্রাম, ওটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু তোর কম্পিউটার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো বুঝবে না, ও তো বুঝবে হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলা? বাইনারি নাম্বার 0101 হ্যান ত্যান, এগুলার হচ্ছে কম্বিনেশন। সো এগুলার কম্বিনেশনকে আমরা কি বলতেছি? টার্গেট প্রোগ্রাম। সো কম্পাইলার এমন একটা জিনিস যেটা তোর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। যদি একটু অন্য ভাষায় বলতে চাই, তো হচ্ছে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজকে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করাই হইতেছে কম্পাইলারের কাজ। এখন দেখ, কম্পাইলার ডেফিনেশন যদি পড়ি বুঝতে পারবি কি লিখছি। আ কম্পাইলার ইজ আ প্রোগ্রাম দ্যাট ক্যান রিড আ প্রোগ্রাম ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, অ্যান্ড ট্রান্সলেট ইট ইনটু অ্যান ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। আশা করি কম্পাইলার জিনিসটা কি, এই জিনিসটা তোরা ক্লিয়ার। এখন দেখ, আবরার স্যার যখন প্রথম ক্লাস নিয়েছিল, সো একটা সিকোয়েন্স দেখাইছিল, এই সিকোয়েন্সটা এক্সামে আসতে পারে। সো আমি পিডিএফ যখন দিয়ে দেবো তখন সিকোয়েন্সটা হচ্ছে তোরা মুখস্থ করে রাখিস। সো দেখ, তোরা যখন একটা সি প্রোগ্রাম লিখলি কোড ব্লকসে, তখন ওই সি প্রোগ্রামটা কিভাবে করেসপন্ডিং হচ্ছে এক্সিকিউশন ফাইলে কনভার্ট হয় ওই জিনিসটা দেখ। প্রথমে তুই যখন কোড বক্সে কোড করস আর ফাইলটা সেভ করস ডট সি দ্বারা, ওটা হচ্ছে তোর প্রোগ্রাম ফাইল। এই প্রোগ্রাম ফাইলে যখন হচ্ছে রান বাটন ক্লিক করস বা হচ্ছে বিল্ড অ্যান্ড রান বাটন ক্লিক করস, তখন ওই সি প্রোগ্রাম ফাইলটা ডট সি ফাইলে কনভার্ট হয়, তারপর ডট আই ফাইলে কনভার্ট হয়, তারপর ডট এস ফাইলে কনভার্ট হয়, ডট অবজেক্ট ফাইলে কনভার্ট হয় বা ও ফাইলে কনভার্ট হয়, আর লাস্টে যে ওটা তোর মেশিন এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট হয়। এখন এই যে কনভার্সন গুলো আছে ইন্টারমিডিয়েট, ওগুলোর একটু ডেফিনেশন যদি দেখো, এই যে দেখ, ডট সি ফাইল বলতে কি বুঝাইতেছি? সোর্স কোড ফাইল রিটেন বাই প্রোগ্রামার। অর্থাৎ তুই যে ফাইলে কোডগুলা করছিস, তোর র কোডগুলা ডট সি দিয়ে সেভ করছিস, ওইটা হচ্ছে ডট সি ফাইল। ডট আই ফাইল কোনগুলা? প্রিপ্রসেসড ফাইল জেনারেটেড আফটার রানিং দ্য সি প্রিপ্রসেসর। এখন তোর মানে হচ্ছে ডিভাইসে একটা প্রিপ্রসেসর থাকে, ওই প্রিপ্রসেসর কি থাকে, তুই যখন কোড করস তখন দেখ, তুই তোর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বা অন্য ডেভেলপার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বিভিন্ন ধরনের কমেন্ট ইউজ করস না প্রোগ্রামের মাঝখানে। তখন এই কমেন্টগুলা কি কম্পাইলারের সরানোর কথা না, কম্পাইলারের সরানোর কথা না, তোর মেশিনে একটা প্রিপ্রসেসর থাকে, ওই প্রিপ্রসেসর ওই হোয়াইট স্পেস বা কমেন্টসগুলোকে রিমুভ করে দেয়। ওকে, সো এটাই হচ্ছে প্রিপ্রসেসরের কাজ। এখন আই ফাইল কি? তোর হচ্ছে প্রিপ্রসেসড ফাইল জেনারেটেড আফটার রানিং দ্য সি প্রোগ্রাম, অর্থাৎ হোয়াইট স্পেস আর কমেন্টগুলোকে সরায় যে ফাইলটা ক্রিয়েট হবে ওটা হচ্ছে ডট আই ফাইল বলতেছি। তারপর ডট এস ফাইল ক্রিয়েট হয়, অ্যাসেম্বলি কোড রান মানে অ্যাসেম্বলি কোড ফাইল প্রডিউস বাই কম্পাইলার। তো কম্পাইলার হচ্ছে একটা অ্যাসেম্বলি কোড জেনারেট করে। অ্যাসেম্বলি কোড কি? তোর হচ্ছে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ নিয়ে অ্যাসেম্বলি কোড লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সো ওইটা কনভার্ট করে। তারপর ডট এস ফাইলের পর ডট ও ফাইলে কনভার্ট করে, যেটাকে আমরা অবজেক্ট ফাইল বলি। যেটা অবজেক্ট ফাইলের কাজ কি? অবজেক্ট ফাইলের কাজ হইতেছে তোর এক্সিকিউশন ফাইলে কনভার্ট করা। হ্যাঁ, অবজেক্ট ফাইল একটা লিঙ্ক হিসাবে কাজ করে, যেটা হচ্ছে তোর ওই সোর্স ফাইলকে ধাপে ধাপে তোর এক্সিকিউশন ফাইলে কনভার্ট করে। তারপর এই অবজেক্ট ফাইলের পর যে ফাইলটা ক্রিয়েট হয় ওটা হইতেছে তোর এক্সিকিউটেবল ফাইল। এই এক্সিকিউটেবল ফাইলের সিগনিফিকেন্সটা কি? এটাই হইতেছে সেই কাঙ্ক্ষিত ফাইল যেটা পড়ে তোর মেশিনটা বুঝতে পারে আসলে ওকে কোন
ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফাইলটাই হইতেছে তোর ওই বাইনারি কনভার্টেড ফাইল 0101 হ্যান ত্যান ওই জিনিসটা যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে দিছিলি ওইটা কনভার্টেড হয়ে একদম মেশিন এক্সিকিউটেবল ল্যাঙ্গুয়েজে, মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজে এই এক্সিকিউটেবল ফাইলে মাধ্যমে তোর মেশিন রিড করে আর ওগুলো ইনস্ট্রাকশন পারফর্ম করে। জিনিসটা বুঝতে পারছো? সামনেটা ক্লিয়ার করিস। ওকে সাদেক, ওকে ঠিক আছে, মিউট কর। সো দেখ এই যে একটু আগে কি পড়তেছিলি, একটু আগে পড়তেছি কম্পাইলার। সো কম্পাইল যেগুলো ল্যাঙ্গুয়েজের কম্পাইলেশন প্রয়োজন হয় ওগুলা ল্যাঙ্গুয়েজ কম্পাইল করে, আর যেগুলা ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রিটেশন প্রয়োজন হয় ওগুলা ল্যাঙ্গুয়েজ তোর ইন্টারপ্রেট করে। দেখ সি প্রোগ্রামের কম্পাইলেশন প্রয়োজন হতো, এর জন্য ওটার জন্য দরকার ছিল কি কম্পাইলার, কিন্তু তোর পাইথনের কম্পাইলেশন প্রয়োজন হয় না, পাইথনের প্রয়োজন হয় হচ্ছে তোর ইন্টারপ্রিটেশন। সো ইন্টারপ্রেটার আর কম্পাইলার মধ্যে পার্থক্য কি জানিস তুই? কম্পাইলার তোর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে তোর লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা টার্গেট প্রোগ্রামে কনভার্ট করার সময় কিছু ইন্টারমিডিয়েট প্রসিজার অবলম্বন করে, অর্থাৎ কিছু ইন্টারমিডিয়েট কোড স্টেজও ক্রিয়েট করে। কিন্তু এই ইন্টারপ্রিটার অনেক তোর হচ্ছে তো ইন্টারপ্রিটার কি করে, একদম সোর্স প্রোগ্রাম থেকে ডিরেক্ট টার্গেট প্রোগ্রামে কনভার্ট করে, এর কোনো ইন্টারমিডিয়েট স্টেজ নাই। সো দ্যাট এখন লাইনটা বললে বোঝা যাবে, ইনস্টিড অফ ট্রান্সলেটিং ইট ডিরেক্টলি এক্সিকিউট দ্য অপারেশনস স্পেসিফাইড ইন দ্য সোর্স প্রোগ্রাম অন ইনপুটস সাপ্লাইড বাই দ্য ইউজার। তার মানে কি বুঝাইতেছে, তোর সোর্স প্রোগ্রামটাকে ডিরেক্টলি এটা আউটপুটে কনভার্ট করে। ওকে, সো দেখ নিচে একটা সুন্দর এক্সাম্পল দিছি, একটা পাইথন ফাইল রে একটা ইন্টারপ্রিটার তোর হচ্ছে পাইথন ফাইল যখন আছে কোড করলি, হ্যাঁ কোড করার পর যখন ডট পিওয়াই পাইথন ফাইলকে কি দ্বারা কোন এক্সটেনশন দ্বারা সেভ করা হয় মনে রাখ, ডট সি ফাইলে ডট সি দ্বারা সেভ করস না, পাইথন ফাইলে ডট পিওয়াই দ্বারা সেভ করা লাগে। যখন পিওয়াই দ্বারা সেভ করবি তখন এটা সোর্স কোড হিসেবে কাজ করবে না। আমার মাউস যেখানে আছে হ্যালো ডট পিওয়াই দ্বারা একটা ফাইলে সেভ করলি, তখন এই যে এই ফাইলটা আছে এই ফাইলটারে যখন তুই রান করবি, মানে এখানে তো কম্পাইলেশন হইব না, এখানে কি হইব, এখানে হইব ইন্টারপ্রিটেশন হইয়া তোর সোর্স ফাইলটা কিসে কনভার্ট হবে, ইন্টারপ্রিটেটেড টু বাইট কোড। মনে রাখিস সি ফাইলে কম্পাইল করলে তুই যে ওগুলা তোর ডট আই ডট ও ডট এস এগুলা ইন্টারমিডিয়েট স্টেজে কনভার্ট হয়, কিন্তু এখানে ডাইরেক্ট হচ্ছে তোর কি কনভার্ট হইলো, বাইট কোডে কনভার্ট হয়েছে। বাইট কোড কি একটু পরে জানতে পারবো, সামান্য মাত্র জেনারা। বাইট কোড হইতেছে তোর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড। ওকে, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট জিনিসপাতি। এই বাইট কোডকে তুই যে কয়েকদিন আগে পড়ছস না হয়েছে ভার্চুয়াল মেশিনে দিয়ে তোর হচ্ছে এক্সিকিউট করা হয়, এটাই মনে রাখ। দুইটা জিনিস মনে রাখ বাইট কোডের বিষয়, একটু পরে পড়বো আমরা, প্যারা নাই। বাইট কোড হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড। ওকে, আরেকটা কি, বাইট কোডকে তোর হচ্ছে একদম মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে কিসের মাধ্যমে পরিণত করা হয়, ভার্চুয়াল মেশিন দ্বারা পরিণত করা হয়। সো এখানে দেখ এটা খুব ইম্পর্টেন্ট, এই যে আমি মাত্র দুইটা লিখছি, কিন্তু এটা পরীক্ষায় গত বছরের যদি কোশ্চেন অ্যানালাইজ করস, এই কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রিটার পার্থক্য তো 10 মার্কের জন্য আসে। সো আমার এই দুইটা লেখেন জীবনও 10 মার্ক পাবি না। সো তোদের কি করা লাগবে ভালো করেই জানাস, এই দুইটা তো লিখবি, সাথে চ্যাটজিপিটি আরো 5-6টা অ্যাড করে নিস। ওকে, সো আমি দুইটা বলে দিতেছি। প্রথমটা দেখ, দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ টার্গেট প্রোগ্রাম প্রডিউস বাই আ কম্পাইলার, হ্যাঁ, হ্যাশ দেন দ্য ইন্টারপ্রিটার। এখানে ফাস্টার হবে, ফাস্টার লিখি নাই। মেন কথা হচ্ছে কম্পাইলার দ্বারা যে মেশিন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে প্রডিউস করা হয় বা ট্রান্সলেট করা হয় ওইটা ফাস্টার, হ্যাঁ, ইন্টারপ্রিটারের সাহায্যে যে মেশিন ল্যাঙ্গুয়েজটা জেনারেট করা হয় ওইটা থেকে। তার মানে কি, এই ইন্টারপ্রিটারের জায়গায় কি হবে, ইন্টারপ্রিটার দ্বারা যে মেশিন ল্যাঙ্গুয়েজ জেনারেট করা হয় ওটা স্লোয়ার দেন কম্পারেটিভলি টু কম্পাইলার। ওকে, এর জন্য এখানে ড্যাশ দিছি। তারপর 2 নম্বরে দেখ এখানে ড্যাশ দিছি, তার মানে 2 নম্বরের ইন্টারপ্রিটারের নিচে দেখ অ্যান্ড ইন্টারপ্রিটার ইউজুয়ালি তোর গিভ বেটার এরর ডায়াগনস্টিক। এখন দেখ ইন্টারপ্রিটার একটু আগে কি বললাম, ইন্টারপ্রিটার সরাসরি সোর্স কোডকে টার্গেট প্রোগ্রামে কনভার্ট করে, হ্যাঁ, ইন্টারমিডিয়েট কোনো স্টেজ দেয়, তার মানে ওর এরর ডিটেকশন অনেক ভালো, এর জন্য তো ডিরেক্টলি করতে পারে। কিন্তু কম্পাইলারের এরর ডিটেকশন কম্পারেটিভলি কি কম ইন্টারপ্রিটার থেকে। এই দুইটা পয়েন্ট তোরা ক্লিয়ার, মানে এই পর্যন্ত যা পড়াইছি ইন্টারপ্রিটার কি আর ডিফারেন্সেস। ওকে, সো দেখ এই যে
এখন একটা মজার জিনিস দেখ, ওকে, এই যে এই কোশ্চেনটা যে আমি লিখছি না, হ্যাঁ, সাদেক আর ইমরান একটু স্পষ্ট করে দেখ মামা, এই যে উপরে যে লাইনটা লিখছি এটা গত বছরের 10 মার্কের জন্য আসছে, হ্যাঁ। সো এই যে এভাবে যেমনি বলতেছি তোদের অমনি লিখিস, ইনশাল্লাহ পাওয়া যাবে কিছু একটা নাম্বার, আল্লাহ ভরসা। দেখ গত বছর কি কোশ্চেন আসছিল, যে তোর জাভা ল্যাঙ্গুয়েজের কম্পাইলেশন এবং ইন্টারপ্রিটেশন দুইটাই প্রয়োজন হয়, হ্যাঁ। সো দেখ আমি প্রথম লাইনে কি লিখছি, জাভা ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়ালস টু কম্পাইলেশন প্লাস ইন্টারপ্রিটেশন। তার মানে কি, জাভা ল্যাঙ্গুয়েজকে প্রথমে তুই কম্পাইল করবি জাভা সি দ্বারা, আইডি দ্বারা, হ্যাঁ, এটা একটা আইডি বলতে পারো বা কম্পাইলার বলতে পারো, হ্যাঁ। জাভা ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করা লাগে, কম্পাইল করে ওটাকে বাইট কোডে কনভার্ট করা লাগে, ওকে। আর ওই বাইট কোড ইন্টারপ্রিটারের সাহায্যে টার্গেট প্রোগ্রামে পরিণত করা হয়। তাহলে দেখ এখানে কি কি দরকার হইতেছে, প্রথমে জাভা ফাইলকে কম্পাইল করে বাইট কোডে কনভার্ট করা হইতেছে, আবার ওই বাইট কোডকে ইন্টারপ্রিটারের সাহায্যে ইন্টারপ্রিট করে টার্গেট প্রোগ্রাম বা আউটপুটে কনভার্ট করা হইতেছে। তার মানে কি, এটা একটা হাইব্রিড কম্পাইলার দেখতে পারতেছস না? হাইব্রিড মানে কি, একের অধিক জিনিস একসাথে করে তুই কম্পাইলেশন মানে হচ্ছে তোর মানে ট্রান্সলেশন প্রসেসটা মানে ফুলফিল করলি না। জিনিসটা বুঝতে পারছস? জাভার কেন তোর হচ্ছে কম্পাইলেশন আর ইন্টারপ্রিটেশন দুইটা প্রয়োজন হয়। ওকে, দুইটা জিনিস মনে রাখিস, জাভাকে কম্পাইল করা হয় জাভা সি দ্বারা, আর যে বাইট কোডটা উৎপন্ন হয় কম্পাইলেশনের ফলে ওটারে তোর জেভিএম বা হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন দ্বারা ইন্টারপ্রিট করে টার্গেট প্রোগ্রামে পরিণত করা হয়। সো দেখ নিচে একটা সুন্দর একটা হাইব্রিড স্ট্রাকচার দেখাইছি। আর হাইব্রিড কম্পাইলার কি করে, প্রথমে সোর্স প্রোগ্রামটারে নিবে, নিয়ে ট্রান্সলেটর বলতে তোর ওই যে বুঝাইতেছি আমি, কম্পাইলার বুঝাইতেছি, হ্যাঁ। সোর্স প্রোগ্রামকে কম্পাইল কইরা তোর হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোগ্রামে কনভার্ট করে। এই ইন্টারমিডিয়েট প্রোগ্রাম কি বলতো সাদেক? ইমরান কইস না, সাদেক বল, এই ইন্টারমিডিয়েট প্রোগ্রামের জায়গায় কি হবে? ইন্টারমিডিয়েট প্রোগ্রামের জায়গায় কি হবে মানে দেখ, মিউট কর, আমি বলতেছি। দেখ একটু আগে তোরে বললাম তোর জাভা প্রোগ্রাম, তুই হচ্ছে সোর্স প্রোগ্রামের জায়গায় জাভা প্রোগ্রামটা বসা, তারপর কম্পাইলারের জায়গায় মানে ট্রান্সলেটরের জায়গায় কম্পাইলার বসা। তাহলে জাভা প্রোগ্রামকে তোর হচ্ছে মানে ট্রান্সলেট বা কম্পাইল করে কি উৎপন্ন হয়? বাইট কোড না? তাহলে ইন্টারমিডিয়েট প্রোগ্রাম বাইট কোড হবে না? ও আচ্ছা, ওই যে উপরের ইয়াটা না? হ্যাঁ 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 হ্যাঁ। সো বাইট কোড এবং এই বাইট কোডকে ভার্চুয়াল মেশিনের মধ্যে দিয়ে তুই কি করবি, ট্রান্সলেট করে করেসপন্ডিং আউটপুট পাবি। সো মিলায় পড়া লাগবে, উপরের এই কোডটা লিখিস আর নিচের এই ডায়াগ্রামটা লিখিস, আর যেগুলা মুখ দিয়ে বলছি ওগুলা ব্যাখ্যা করে দিস, 10 নম্বরের কোশ্চেন হয়ে গেছে, ওকে। আর কিছু লাগবে না। সো আবরার স্যার এটা 5 নম্বরে করতে পারে এই যে এই পেজে, হ্যাঁ, কারণ এটা আসে নাই গত বছরে, কিন্তু স্যার বারবার 4-5 জন দ্বারা করা মিলিটারি ভাইদের জিজ্ঞেস করেছে যে বাইট কোড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এটার মানে কি, 5 নম্বরে আসবে, ওকে। সো দেখ এটা আমি লিখছি বেনিফিটস অফ বাইট কোড মানে কি, দেখ বাইট কোড কম্পাইল অন ওয়ান মেশিন, হ্যাঁ, বাইট কোড কম্পাইল অন ওয়ান মেশিন ক্যান বি ইন্টারপ্রিটেড ইনটু অ্যানাদার মেশিন। এটার মানে কি, তুই বাইট কোড রে ধর হচ্ছে তুই দুইটা অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছিস, একটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। এখন তুই কি করবি, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তুই হচ্ছে জাভা বা পাইথনের কোনো কোড রে কম্পাইল করে বাইট কোড বানাইলি, হ্যাঁ। এখন তুই এই পেন ড্রাইভে কি করবি, পেন ড্রাইভ থেকে বাইট কোডটা এক্সট্রাক্ট করে লিনাক্স অপারেটিং সিস্টেমে যে কম্পিউটার বা ল্যাপটপ চলতেছে ওইখানে যে ইন্টারপ্রেট করলি, এটা তুই পারবি। এটারে কি বলে, মানে হচ্ছে তোর বাইট কোডের প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি বলে। এই কথাটা বুঝতে পারছস? ইন্ডিপেন্ডেন্সি, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি মানে কি, একটা অপারেটিং সিস্টেম এটারে কি করতেছি, কম্পাইল করতেছি, ওটারে তুলে নিয়ে যায় আরেকটা অপারেটিং সিস্টেমে ইন্টারপ্রেট করতে পারতেছি। সুবিধাটা বুঝতে পারছস? এক্স্যাক্টলি, সাব্বাস। সো দেখ কিন্তু একটা শর্ত আসে, তোর হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর তোর হচ্ছে ওই যেখানে নিয়ে গেছে লিনাক্স অপারেটিং সিস্টেম, এই দুই জায়গায় সেম ভার্সনের ইন্টারপ্রিটার ইউজ করতে হবে, নাহলে হবে না, ওকে। এজন্য লিখে দিছি ওএস অ্যাজ লং অ্যাজ সেম ভার্সন অফ পাইথন ইন্টারপ্রিটার। মেন কথা, পাইথন ইন্টারপ্রিটার যদি দুই ইয়ার মধ্যে সেমই থাকে, তুই হচ্ছে উইন্ডোজের যেটা পাইথন ইন্টারপ্রিটার দিয়ে কম্পাইল করছস, তোর হচ্ছে লিনাক্সেও সেই একই ভার্সনের পাইথন ইন্টারপ্রিটার দিয়ে তোর হচ্ছে ইন্টারপ্রেট করা লাগবে। এই দুইটা সেম থাকলেই হবে, তাছাড়া তুই হচ্ছে যে কোনো দুই প্ল্যাটফর্ম ইউজ করতে পারস। শেষ। দেখ
এটা কিন্তু আসবে, ওকে? সো একটু মনে রাখিস, স্লাইড মানে ইয়া দিয়ে দিমনি আমার পিডিএফ, তাহলে তো বুঝতে পারবি করে। সো দেখ ওই একই কথা বারবার লিখছি, দেখ ফাস্টার প্রসেসিং এই জিনিসটা অনেক ফাস্টার হয়, যে জাভা সি দ্বারা বাইট কোডে হয়, বাইট কোড আবার জেবিএম জেআইটি দ্বারা মেশিন ল্যাঙ্গুয়েজে বা সোর্স প্রোগ্রাম বা টার্গেট কোডে এমএল মেশিন ল্যাঙ্গুয়েজ কনভার্ট হয়, ওকে? সো দেখ একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে প্রসেস হয় ওটার একটা ট্রি দেওয়া আছে, হ্যাঁ? এটা হচ্ছে স্যারের স্লাইডে আছে, এর জন্য আমি লিখছিলাম। আমি যদি এই ট্রিটা পড়ি তোরা এখনই রিলেট করতে পারবি। দেখ আমি আগে পড়ি। তোর সোর্স প্রোগ্রামকে প্রিপ্রসেসর মডিফাইড সোর্স কোডে কনভার্ট করে। একটু আগে বলছিলাম মনে আছে প্রিপ্রসেসর কি? প্রিপ্রসেসর প্রত্যেকটা কম্পিউটারে থাকে, যেটা হচ্ছে হোয়াইট স্পেস আর কমেন্ট গুলাকে কি করে এক্সট্রাক্ট করে তোর কম্পাইলারের জন্য একটা স্বচ্ছ কোড বানায়, হ্যাঁ? ওটাকে আমরা বলতেছি মডিফাইড সোর্স প্রোগ্রাম। কম্পাইলার ওই মডিফাইড সোর্স প্রোগ্রামকে নেয়, নিয়ে হচ্ছে টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রামে কনভার্ট করে। পরে অ্যাসেম্বলার আছে আমাদের কম্পিউটারে, অ্যাসেম্বলার কি করে মেমোরিতে রিলোকেটেবল মেশিন কোডে কনভার্ট করে। ওই মেশিন কোডটা লিঙ্কার বা লোডারের সাহায্যে টার্গেট মেশিন কোডে কনভার্ট হয়ে মেশিন ইনস্ট্রাকশনে পরিণত হয়। পরে মেশিন ওই ইনস্ট্রাকশনটা পরে ওকে যোগ বিয়োগ গুণ ভাগ যা করতে বলছি ওটা বুঝে করেসপন্ডিং আউটপুট আমাকে দেয়। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ইয়েস। সো দেখ হচ্ছে একটা, এটাও স্লাইডে আছে, খুব ইম্পর্টেন্ট, আইতে পারে নাও আইতে পারে, একটু লেস ইম্পর্টেন্ট কিন্তু পড়াই দিই, হ্যাঁ? মানে আইতে হতে পারে, ঠিক না? সো দেখ কম্পাইলার পড়তেছস কিন্তু কম্পাইলার স্ট্রাকচার পড়তেছস না, এটা কি হয়? সো এখানে দুইটা ওয়ার্ড ইউজ করবো যেটা ভবিষ্যতে অনেক দরকার হবে, এই দুইটা ওয়ার্ড দেখে রাখ, হ্যাঁ? দেখ কম্পাইলারকে যদি ভাগ করে দুইটা পার্ট পাবি, একটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট আর একটা সিনথেসিস পার্ট পাবি। অ্যানালাইসিস পার্টটাকে বলা হয় ফ্রন্ট এন্ড আর সিনথেসিস পার্টটাকে বলা হইতেছে ব্যাক এন্ড। এখন দেখ কম্পাইলারের অ্যানালাইসিস পার্টের কাজ কি? কম্পাইলারের অ্যানালাইসিস পার্টের কাজ হইতেছে চেকস ফর সিনট্যাকটিক এরর অর সিম্যান্টিক এরর। মনে রাখিস কম্পাইলারের অ্যানালাইসিস পার্ট দুইটা এরর মানে ডিটেক্ট করবে, সিনট্যাকটিক এরর আর সিম্যান্টিক এরর। এখন এটা জিজ্ঞেস করিস তা আনমিউট করে যে সিনট্যাকটিক এরর আর সিম্যান্টিক এরর কি, একটু পরে বুঝাই দিতেছে উদাহরণ সহ, হ্যাঁ? একটা জিনিসই মনে রাখ, কম্পাইলারের ফ্রন্ট এন্ড হচ্ছে সিনট্যাকটিক এরর আর সিম্যান্টিক এরর ডিটেকশন করে। আর কি করে? এই যে বিভিন্ন ধরনের তোর আইডেন্টিফায়ার ইউজ করছ না, হ্যাঁ? তো হচ্ছে কোডের মধ্যে যেমন ইন্টিজার a is equals to এত, তাহলে a একটা আইডেন্টিফায়ার, ইন্টিজার b is equals to এত, সো b একটা আইডেন্টিফায়ার। এই আইডেন্টিফায়ার গুলাকে সিম্বল টেবিলে স্টোর করে রাখে। সাদেক সিম্বল টেবিল কি একটু পরে বলবো, প্যারানিস না। সো দেখ সিনথেসিস পার্টটাকে বলা হইতেছে ব্যাকএন্ড। এই ব্যাকএন্ডটা কি করে? এটা তোর সোর্স প্রোগ্রাম মানে তোর সোর্স প্রোগ্রাম জেনারেট করে কিসের সাহায্যে? ওই যে সিম্বল টেবিলে তুই যেগুলো ইনফরমেশন রাখছিস না, ওগুলো ইনফরমেশন অ্যানালাইজ করে টার্গেট প্রোগ্রাম জেনারেট করাই হইতেছে সিনথেসিস বা ব্যাকএন্ডের কাজ, ওকে? এখন দেখ একটু আগে দুইটা ওয়ার্ড ইউজ করছিলাম, সিনট্যাকটিক এরর আর সিম্যান্টিক এরর। সিনট্যাকটিক এরর মানে কি জানোস? তুই যখন ওই যে কি লিখলি, তুই হচ্ছে ইফ কন্ডিশন লিখলি, ইফ কন্ডিশনে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়া সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিতে ভুলে গেলি, সরি ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে দিলি কিন্তু হচ্ছে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিলি না, তাহলে এটা কি এক ধরনের সিনট্যাকটিক এরর, সিনট্যাক্স এরর। আর সিম্যান্টিক এরর কি জানো? সিম্যান্টিক এরর বলতে তো লজিক্যাল এরর বোঝায়। এখন লজিক্যাল এরর কি ইমরান সাদেক বুঝাইতেছি। তুই ধর একটা হচ্ছে কি করবি, তুই ধর হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করবি, হ্যাঁ? এখন তুইও জানোস আমিও জানি রেক্ট্যাঙ্গেল এরিয়া ইজ ইকুয়ালস টু লেন্থ ইনটু ব্রেথ। এটা হইতেছে তোর এরিয়া বের করার ফর্মুলা, লজিক্যাল ফর্মুলা। কিন্তু আমি কি দিলাম? এরিয়া ইজ ইকুয়ালস টু লেন্থ প্লাস উইথ। তার মানে কি এটা একটা সিম্যান্টিক এরর বা লজিক্যাল এরর না? লেন্থ প্লাস উইথ কোনোদিন হচ্ছে এরিয়া হইতে পারে? জীবনও এটাও এরিয়া হইতে পারে না। তার মানে এখানে একটা সিম্যান্টিক এরর ধরা পড়তেছে। আই হোপ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট সিনট্যাকটিক এন্ড সিম্যান্টিক এরর, ওকে? সো দেখ এখানে কি বলছে, সোর্স প্রোগ্রাম, হ্যাঁ? সোর্স প্রোগ্রাম হচ্ছে তোর কি করে? ফ্রন্ট এন্ড নেয়, ফ্রন্ট এন্ড নিয়ে তোর সিনট্যাক্স অ্যানালাইজ করে, তারপর সিম্যান্টিক অ্যানালাইজ করে, পরে ব্যাক এন্ড নিয়ে ওটাকে টার্গেট প্রোগ্রামে কনভার্ট করে, শেষ। সো এখানে আরেকটা জিনিস বলা আছে, সোর্স প্রোগ্রাম ফ্রন্ট এন্ড নেয়, ফ্রন্ট এন্ড নিয়ে সরাসরি কিন্তু ব্যাক এন্ডে দেয় না। আইআর বলতে গেলে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, একটা স্টেজ বোঝায়। ওইখান থেকে যদি কোনো অপটিমাইজেশন প্রয়োজন হয় করে, ওই অপটিমাইজেশন করে। অপটিমাইজেশনে কি হয়? অ্যানালাইজ আর রিরাইট হয়। অ্যানালাইজ আর রিরাইট মানে কি? ওই কোডে কোনো
ধরনের ভুল আছে নাকি, ওই কোডে কোনো ধরনের হোয়াইট স্পেস আর কমেন্টস আছে নাকি যেটাকে রিমুভ করা লাগে। সো অপটিমাইজার ওই অপটিমাইজটা করে, তারপর অপটিমাইজারের পর আরেকটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন হয়, তারপর ব্যাকএন্ডের কাছে যায়, ব্যাকএন্ড হচ্ছে কি করে ওই ইনফরমেশনগুলো ইউজ করে, সিম্বল টেবিলের ইনফরমেশন ইউজ করে বোথটাকে কাজে লাগাইয়া কি করে তোর হচ্ছে টার্গেট প্রোগ্রামে কনভার্ট করে। ক্লিয়ার? ইয়েস। ওকে, সো দেখ এই যে এখানে তোর হইতেছে এই যে এখানে একটা ফেজ আমি মিস করছি। হ্যাঁ, এখানে একটা ফেজ মিস করছি, পড়ানোর সময় বলছিলাম ইমরানের, এটা খুব ইম্পর্টেন্ট, এটা 20 নম্বরে আসবে এখন যেটা পড়াবো। হ্যাঁ, গত বছরের কোশ্চেন যদি দেখো 20 নম্বরে আসবে। ওকে, মনে রাখবি কম্পাইলারের কাজ কি? কম্পাইলারের কাজ হচ্ছে কম্পাইলেশন করা। সো এই কম্পাইলার কিভাবে কম্পাইলেশন করে? কম্পাইলার 6টা ফেজে কম্পাইলেশন করে। কম্পাইলার কি করে? এটার হচ্ছে যে কারেক্টেড চিত্র, হ্যাঁ এটা পাঁচটা ফেজ আছে, হ্যাঁ কিন্তু আসলে 6টা ফেজ। সো কারেক্টেড চিত্র আমি দিমনি, সমস্যা নাই, গ্রুপে মানে একটা বক্স সেট করে দিন, তারা নেই, মুখ দিয়ে আপাতত বলতেছি যেটা ওটা শোন। সো একটা কম্পাইলার 6টা ফেজ অবলম্বন করে একটা কোডকে কি করে, মানে একটা সোর্স কোডকে টার্গেট কোডে কনভার্ট করে। সো ওই ফেজগুলা দেখ, প্রথম ফেজ হইতেছে লেক্সিক্যাল অ্যানালাইজ। ওকে, দ্বিতীয় ফেজ যেটা ওইটাই আমি লিখি নাই, ওটা হইতেছে সিনট্যাক্স অ্যানালাইজ। তৃতীয় ফেজ হচ্ছে সিমেন্টিক অ্যানালাইজ। চতুর্থ ফেজ হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। পঞ্চম ফেজ হইতেছে কোড অপটিমাইজেশন। ষষ্ঠ ফেজ হইতেছে তোর টার্গেট কোড জেনারেশন। এখন তোকে কোয়েশ্চেন হইতেছে, বুঝলাম ফারদিন তুই 6টা ফেজের কথা কইছস, কোয়েশ্চেন আইবো কেমনে? আমি তোরে বলি, তোর পরীক্ষার হলে একটা ছোট্ট একটা কোড স্টেটমেন্ট দেওয়া থাকবে। আমি বলি কেমন স্টেটমেন্ট দেওয়া থাকবে, ধর ইন্টিজার a ইজ ইকুয়ালস টু a ইনটু মানে a ইন্টিজার a ইজ ইকুয়ালস টু a প্লাস b ইনটু 60। হ্যাঁ, ধর তোকে এই কোডটাকে বলবে যে তোর কম্পাইলার বলবে যে এই কোডটাকে কম্পাইলেশন ফেজের মাধ্যমে তোর টার্গেট কোডে পরিণত করো। সো ওই কোডটাকে তোর হচ্ছে কি করা লাগবে, এই 6টা ফেজের মধ্যে দিয়ে নিয়ে তোর টার্গেট কোডে কনভার্ট করা লাগবে। একটু পর একটা উদাহরণ দেখাইছি, ওই উদাহরণ দেখলেই বুঝবে। এই যে দেখ, হ্যাঁ এই যে দেখ, ধরো এরকম একটা কোডিং স্টেটমেন্ট দেওয়া থাকবে, ইন্টিজার x, a, b, c x is equals to a plus b into c। ওকে, ধর এই ধরনের একটা স্টেটমেন্ট তোর পরীক্ষার খাতায় দেওয়া থাকবে। এখন আমি বলি সিম্বল টেবিল, একটু আগে বলছিলাম সাদেক তোরে বুঝাবো। দেখ, সিম্বল টেবিল এমন একটা টেবিল যে টেবিলে শুধু আইডেন্টিফায়ার স্টোর করে রাখা যায়। এখন আইডেন্টিফায়ার কোনগুলো মনে আছে? আমরা প্রোগ্রামে যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করি না, ওগুলাই হইতেছে আইডেন্টিফায়ার। ওকে, আর ওগুলাই যে সিম্বল টেবিলে স্টোর হয়ে থাকে। সো দেখ সিম্বল টেবিলে কি কি থাকে, আইডেন্টিফায়ারের নাম্বার, ওই আইডেন্টিফায়ার কোন ভ্যারিয়েবল আকারে ডিক্লেয়ার করছিস, ওই আইডেন্টিফায়ারের ডেটা টাইপ। সো এখানে কয়টা আইডেন্টিফায়ার আছে? এক্স আছে একটা আইডেন্টিফায়ার, এ আছে একটা আইডেন্টিফায়ার, বি আছে, সি আছে। সো দেখ 1 2 3 4 সিরিয়াল এক্স এ বি সি, আর এগুলো সবগুলো ইন্টিজার টাইপের। ওকে, সো দেখ প্রথম ধাপে কিন্তু শেষ। হ্যাঁ, প্রথম ধাপে কিন্তু দেখ, প্রথম ধাপে হচ্ছে তোর লেক্সিক্যাল অ্যানালাইজ। লেক্সিক্যাল অ্যানালাইজ মানে কি জানোস? একটা প্রোগ্রাম বা একটা কম্পাইলার স্ট্রিম অফ ক্যারেক্টার্সকে রিড করবে, রিড কইরা ওইখান থেকে টোকেন জেনারেট করবে। এখন টোকেন জিনিসটা কি তোরা জানোস? আমি বলি, টোকেন জিনিসটা হচ্ছে প্রোগ্রামের এমন একটা ইন্ডিভিজুয়াল পার্ট যেটা নিজস্ব একটা মিনিং বহন করে। এখন আমি তোরা বলি ইন্টিজার এক্স, হ্যাঁ ইন্টিজার এক্স। এখন দেখ এই শুধু এই পার্টটা, আমি যে পার্টটা মুখ দিয়ে বলছি ইন্টিজার এক্স, এখন যদি এই পার্টটাকে অ্যানালাইজ করস তাহলে এটাকে ইন্টিজার আইএনটি এ ভাগে ভাগ করতে পারবি। এই ইন্টিজার কি একটা কিওয়ার্ড না, স্বাধীনভাবে একটা মানে নিজস্ব অর্থ বহন করে। আর এক্স কি একটা ভ্যারিয়েবল না, এটাও স্বাধীনভাবে নিজের একটা অর্থ বহন করে না। তাহলে এখানে কয়টা টোকেন আছে? ইন্টিজার এক্স 2টা টোকেন আছে না? হ্যাঁ, সাব্বাস। সো দেখ প্রথম ধাপটা চলে গেল তোর হচ্ছে কি করে, প্রথম ধাপটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার কি করে, তোর হচ্ছে স্ট্রিম অফ ক্যারেক্টার্স কে রিড করে একটা টোকেন জেনারেট, মানে টোকেন জেনারেট করে। এ এক্স এ বি সি এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা টোকেন। হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে এক একটা টোকেন। এখন ধর আমি যেটা বক্স করছি, এই বক্সের মধ্যে কয়টা টোকেন আছে আমি তোদের বলি। এক্স নিজস্ব একটা অর্থ বহন করে, এটা একটা ভ্যারিয়েবল, এটা একটা টোকেন।
সমান সমান একটা অপারেটর, এটাও একটা টোকেন, এ একটা ভ্যারিয়েবল, এটা একটা টোকেন, প্লাস একটা অপারেটর, এটাও একটা টোকেন, বি একটা ভ্যারিয়েবল, এটাও একটা টোকেন, এটা গুণ চিহ্ন, এটাও একটা মাল্টিপল অপারেটর, এটাও একটা টোকেন, সি এটাও একটা টোকেন। আর এখানে যদি সেমিকোলন থাকতো ওটা কি একটা সেপারেটর না, ওটাও একটা টোকেন। কিন্তু সিম্বল টেবিলে শুধুমাত্র আইডেন্টিফায়ার বা ভ্যারিয়েবল যেগুলো আছে ওগুলো স্টোর হয়, সেপারেটর অপারেটর এসব স্টোর হবে না। কিন্তু সেপারেটর অপারেটর এগুলো হচ্ছে এক একটা টোকেন। একটু পরে টোকেনাইজেশন করবো, তখন ক্লিয়ার হয়ে যাবে, এখন কোশ্চেন না করলে ভালো। ওকে, সো দেখ দ্বিতীয় কি হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার। তার মানে কি করবে, লেক্সিক্যাল অ্যানালাইজার ওই টোকেন গুলাকে নিবে, টোকেন গুলাকে নিয়ে হচ্ছে তোর পার্টসটিতে কনভার্ট করবে। সো দেখ এই যে এখান থেকে এই যে বক্স করা লাইনটাকে টোকেনাইজ করতে আমি আইডেন্টিফায়ার 1, এটা এক্স হচ্ছে 1 নম্বর আইডেন্টিফায়ার, তারপর সমান সমান, তারপর এ হচ্ছে 2 নম্বর আইডেন্টিফায়ার, তারপর প্লাস বি হচ্ছে 3 নম্বর আইডেন্টিফায়ার, তারপর ইনটু, তারপর সি হচ্ছে 4 নম্বর আইডেন্টিফায়ার। লেক্সিক্যাল অ্যানালাইজ প্রথমে এমনি ভাগ করে নেয় টোকেন গুলারে, হ্যাঁ টোকেন গুলারে ভাগ করে কি করব, পার্টস জেনারেট করব। ওকে, এই যে দেখ টোকেনাইজেশন, হ্যাঁ লিখছি, হ্যাঁ এই যে দেখ টোকেন গুলো ভাগ করে নিছে। এই যে দেখ আইডেন্টিফায়ার, অ্যাসাইনমেন্ট অপারেটর, আইডেন্টিফায়ার, এডিশন অপারেটর, আইডেন্টিফায়ার, মাল্টিপ্লিকেশন অপারেটর, আইডেন্টিফায়ার। হ্যাঁ, সো দেখ সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ আমি বলি। সিনট্যাক্স অ্যানালাইজ কি করবে, তোর সিনট্যাক্স অ্যানালাইজারের মধ্যে কি থাকে, আগের থেকে প্রিডিফাইন্ড প্রোগ্রামারের গ্রামার থাকে। গ্রামার জিনিসটা কি, গ্রামার জিনিসটা হচ্ছে কোড। ওই প্রোগ্রামার হচ্ছে আগের থেকেই বলে যে হচ্ছে কি, যে তোমার ভিতরের মধ্যে মানে মেশিনের বলে দেয়, তোমার মেশিনের ভিতরে এমন এমন কোড দেওয়া দেয় যে বলে যে তোমার কাছে যেগুলো জিনিসপাতি আছে ওই সকল জিনিসপাতি মানে এই রুলস গুলো ইউজ করবা, এই প্রোডাকশন রুলস গুলো ইউজ করে তুমি হচ্ছে একটা পার্টসটি জেনারেট করবা। এই পার্টসটি জেনারেট করে হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ। আর সিনট্যাক্স অ্যানালাইজার পার্টসটি কিসের উপর ডিপেন্ড করে জেনারেট করে, ওর মধ্যে ডিফাইন করা যে রুলস গুলো আছে ওই রুলসের ভিত্তিতে তোর সিনট্যাক্স অ্যানালাইজার পার্টসটি জেনারেট করে। সো আমার কি মানে এই এখানে কি জেনারেট করব, কিসের পার্টসটি জেনারেট করব, এখানে আমরা এই যে একটু আগে একটা এক্সপ্রেশন দেখছি না, এই যে এটা, হ্যাঁ এটার হচ্ছে পার্টসটি জেনারেট করব। সো আমার এখান থেকে কিছু ডিফাইন করা আছে। এই যে দেখ এই গ্রামার ডিফাইন, পরীক্ষার হলে যদি ডিফাইন করা থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না ডিফাইন করা থাকে তাহলে তুই তোর মতো এই যে এরকম একটা এক্সাম্পল দিয়ে ডিফাইন করে নেবে। ডিফাইন করে যে কোনো একটা হচ্ছে ইনপুট স্ট্রিং নিয়ে ওটারে প্রুফ করে দেখাবে। সো আমার এখানে স্লাইডের মধ্যে ছিল এরকম একটা গ্রামার ডিফাইন করা। সো আমি ওই গ্রামার থেকে কোন পার্টসটি জেনারেট করছি, যে পার্টসটি আইডি ইজ ইকুয়ালস টু আইডি প্লাস আইডি ইন্টু আইডি, তাহলে এটা কোন ফরম্যাটের সাথে ম্যাচ করলো, এই যে দেখ এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু সি। বুঝতে পারছিস, মানে এ এক্স বি সি প্রত্যেকটা তো আইডি, আইডি বলতে গেলে কি বুঝাইতেছি, আইডেন্টিফায়ার বুঝাইতেছি। বুঝতে পারছিস, মানে ওই এক্সপ্রেশনের পার্টসটি জেনারেট করাই হইতেছে সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ। ওকে, ক্লিয়ার? পার্টসটা কেমনে জেনারেট হইছে, পার্টসটি জেনারেট কেমনে হয়েছে আমি বলি। তোর পার্টসটি জেনারেট হয়েছে এই যে দেখ এখানে গ্রামার ডিফাইন করা আছে না, এস ইজ ইকুয়ালস টু মানে এস ক্যান বি আইডি ইজ ইকুয়ালস টু ই। তাহলে দেখ এস ক্যান বি আইডি, এস ক্যান বি ইজ ইকুয়ালস টু এস ক্যান বি ই। এই যে প্রথম রুল দ্বারা এই প্রথম তিনটা চেইন বের হয়েছে। তারপর দেখ ই ক্যান বি ই, ই ক্যান বি প্লাস, ই ক্যান বি টি। তাহলে দেখ এই যে ই ক্যান বি ই প্লাস টি, এই যে ই ক্যান বি ই প্লাস টি। আরে বাট এটা টিওসি তে পড়ছস, হাউ ক্যান ইউ ফরগেট ভাই, টিওসি তে পাঁচটি ছিল না? হ্যাঁ আচ্ছা ওইটাও তো বুঝতে পারছি, কিন্তু এখানে উপরে যে ডিফাইন করছস না, এই ডিফাইনটা কেমনে করছস, নাকি আমরা নিজেরাই করে নিছি? এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে তোর কিছু করার নাই। তোর যদি দেওয়া থাকে প্রোগ্রামে মানে পরীক্ষার কোশ্চেনে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি দেওয়া না থাকে এটা জানি পাস, হ্যাঁ এটা জানি পাস, ভালো করে দেখা রাখ, এটা জানি পাস বা তোর কোশ্চেনে যেটা আছে ওটা জানি পাস, ওইভাবেই তোর মাথার বুদ্ধি খাটায় সুন্দর করে গ্রামারটা ডিফাইন করা লাগবে। কিছু করার নাই। বুঝতে পারছিস, দিলে আলহামদুলিল্লাহ, না দিলে তোর বুদ্ধি খাটায় গ্রামার ডিফাইন করা লাগবে তোর গিভেন স্টেটমেন্টের জন্য। সো শিখা রাখ কেমনে ডিফাইন করা লাগে। ওকে, আশা করি পারবি।
তারপর দেখ সিম্যান্টিক অ্যানালাইজার। সিম্যান্টিক অ্যানালাইজার কি করে, এই যে এই পার্টসটি আছে না, ওই পার্টসটির ইনপুট হিসাবে নেয় আর একটা সিমেন্টিক্যালি ভেরিফাইড পার্টসটি ক্রিয়েট করে। এখন দেখ সিমেন্টিক্যালি ভেরিফাইড মানে ওই পার্টসটিতে, যে পার্টসটি সিনট্যাক্স অ্যানালাইজারে ক্রিয়েট হয়েছে, ওইখানে কোনো ধরনের এক্সট্রা ভ্যারিয়েবল আছে নাকি, রিডান্ডেন্ট ভ্যারিয়েবল আছে নাকি, বা কোনো লজিক্যাল ভুল আছে নাকি, ওইটা ও অ্যানালাইসিস করে একটা সিমেন্টিক্যালি ভেরিফাইড পার্টসটি প্রদান করে। ওকে, বা কোনো ডেটা টাইপ ইন্টিজারে কোনো একটা ঝামেলা আছে নাকি, তুই ইন্টিজারের সাথে ফ্লোট গুণ করতেছস যেটা এরর, ঠিক না, ওই ধরনের কোনো সিমেন্টিক ঝামেলা জিনিসপাতি আছে নাকি, ওটা ভেরিফাইড করে সিমেন্টিক্যালি ভেরিফাইড পার্টসটি ক্রিয়েট করে সিমেন্টিক অ্যানালাইজারের কাজ। 5 নাম্বার ধাপ হইতেছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। ওকে, এখন ইন্টারমিডিয়েট কোড জেনারেশনকে 3 অ্যাড্রেস কোডও অনেক সময় বলা হয়। কেন এটাকে 3 অ্যাড্রেস কোড বলা হয় আমি তোরে বলি। T1 is equals to BC, এই যে দেখ এখানে একটা পার্ট আছে না বিসি, এই বিসিটাকে প্রথমে কি T1 এর মধ্যে রাখলি, হ্যাঁ, তারপর এই T1 কে এর সাথে যোগ করলি। কেন T1 কে এর সাথে যোগ করলি, কারণ এখানে একটা এ আছে, এই পুরাটা এই যে এ বিসিটাকে তো তোর T1 ধরে নিতেছস, তাহলে T1 এর সাথে যখন এ যোগ করতেছস তখন কি পাইতেছস, দেখ তখন পাইতেছস হচ্ছে এই যে T2 পাইতেছস, হ্যাঁ T2 পাইতেছস। আবার ওই T2 টাকে x এর মধ্যে রাখতেছস, তাহলে দেখ পুরাটা হচ্ছে তোর T2, ওটাকে x এর মধ্যে স্টোর করে রাখতেছস, দেখছস। এটি হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। এখন কিন্তু আমি বলি নাই 3 কোড জেনারেশন জিনিসটা কি, মানে 3 অ্যাড্রেস কোড। 3 অ্যাড্রেস কোড হইতেছে এমন একটা জিনিস যেখানে তোর প্রত্যেক লাইনে সর্বোচ্চ তুই 3টা ভ্যারিয়েবল ইউজ করে কোড স্টোর করে রাখতে পারবি, মানে ইনফরমেশন স্টোর করে রাখতে পারবি। তাহলে দেখ প্রথম লাইনে 3টা ভ্যারিয়েবল ইউজ হয়েছে, দ্বিতীয় লাইনেও 3টা ভ্যারিয়েবল ইউজ হয়েছে, তৃতীয় লাইনে কি মাত্র 2টা ভ্যারিয়েবল ইউজ হয়েছে। এখানে 3টা লাইনের একটা লাইনেও কিন্তু 3টার বেশি ভ্যারিয়েবলের প্রয়োজন হয়নি, এর জন্য এটাকে বলা হয় 3 অ্যাড্রেস কোড। সর্বোচ্চ 3টা লাগবে, কিন্তু এর বেশি লাগবে দন্তার না, এখানে না। ওকে, সো 6 নম্বরে দেখ লাস্ট স্টেজ এটা, হ্যাঁ ওটা হচ্ছে, সরি লাস্ট স্টেজ না, এরপর একটা আছে, এটা হচ্ছে কোড অপটিমাইজ। এই যে দেখ 3 অ্যাড্রেস কোড জেনারেট করলে এটারে চাইলে কিন্তু আরো একটু কমান যায়। কিভাবে কমান যায়, দেখ বি আর সি কে তুই T1 এর মধ্যেই রাখলি, আর দেখ T2 এর মধ্যে ডাইরেক্ট এর সাথে T1 করে রেখা দিলি, তাহলে T2 এর মধ্যেই তোর পুরো স্টেটমেন্ট A প্লাস T1 মানে কি, T1 এর মধ্যে লুকায় আছে B ইন্টু সি, সরাসরি A প্লাস B ইন্টু সি জমা হয়ে গেল না। আবার কষ্ট করে এক্স ভ্যারিয়েবল স্টোর করে রাখার কোনো প্রয়োজন আছে, বা একটা এক্সট্রা ভ্যারিয়েবল ইউজ করার দরকার আছে, নাই। সো এটাকেই বলে কোড অপটিমাইজেশন। আরেকটা মজার বিষয় দেখ, লাস্ট বাট নট লিস্ট, লাস্ট ফেজ হচ্ছে টার্গেট কোড জেনারেশন। এখন টার্গেট কোড জেনারেশন কি, অ্যাসেম্বলারের সাহায্য করে রাখবি না, আইসে কে একজন আইসে খারা, আলিবাবা ব্যাক। সো দেখ এই যে এখানে টার্গেট কোড জেনারেশন কি, এখন এটাকে তোর অ্যাসেম্বলি কোড ব্যবহার করে একদম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে টার্গেট কোড করা লাগবে। এখন যেখানে আসি আনমিউট করে হুনতে থাক, রেড হতেছে, সমস্যা নেই। ওকে, সো দেখ মানে টার্গেট কোড মানে শেষ কোশ্চেন ফারদিন, বল এটা কি পার্ট এ নাকি বি? এ। আচ্ছা, হ্যাঁ, এখন দেখ টার্গেট কোড জেনারেশন, দেখ অপটিমাইজ করে কোডটা যেটা পাইছস ওটারে অ্যাসেম্বলি কোডের সাহায্যে তোর হইতেছে অপটিমাইজ করে তোর হইতেছে কিসে টার্গেট কোডে রূপান্তর করা লাগবে। এই যে দেখ প্রথম স্টেটমেন্টটা লিখছি, এখন ইমরান কবে এই লাইনটা ভুল, ফারদিন মাল্টিপ্লিকেশনে একটা হয়, হ্যাঁ একটাই হয়, এই লাইনটা আমার ভুল, এখানে AL হবে না, এখানে মাল BL হবে। এখন মাল BL মানে কি সাদেক, আমি তোরে বলি, যখন তুই মাল এই স্টেটমেন্টটা লিখবি বা এই বিল্ট ইন ফাংশনটা লিখবি, মনে রাখবি তুই যদি এমএমএ পড়ে থাকোস ওইখানে কিন্তু একটা AX রেজিস্টারকে 2 ভাগে ভাগ করা যায়, AL আর হচ্ছে AH। এখন দেখ তুই মাল BL যখন লিখতেছস না, অটোমেটিকলি B এর সাথে মানে AL এর সাথে BL গুণ হয়ে যাইতেছে। তাহলে দেখ AL এর মধ্যে যদি তোর B থাকে, BL এর মধ্যে যদি তোর C থাকে, তাহলে AL ইজ ইকুয়ালস টু মানে মাল BL মানে কি আমি বলি, মাল BL মানে হচ্ছে তোর AL ইজ ইকুয়ালস টু AL ইনটু BL। কাহিনীটা বুঝতে পারছস সাদেক? হ্যাঁ বুঝছি। ওকে, সো দেখ বিসি মানে বি ইন্টু সি কিন্তু অলরেডি এল এর মধ্যে হচ্ছে স্টোর হয়ে গেল। এখন ওই এলটাকে সিএল এর সাথে অ্যাড করা লাগতেছে। এখন সিএল কি, সিএল হইতেছে উপরের কোডের এ, মনে আছে উপরের যে কোড আছে ওটার এ। ওকে, এখন সিএল এর সাথে তোর এএল যোগ করা মানে কি, তোর হচ্ছে সিএল প্লাস এএল মানে হচ্ছে এএল ইজ ইকুয়ালস টু সিএল প্লাস এএল। তার মানে কি ওই পুরো স্টেটমেন্টেই চলে আসলো না, এক্স প্লাস বি ইন্টু সি
হ্যাঁ এল এর মধ্যে চলে আসছে, মানে সরি সিএল এর মধ্যে চলে আসছে। এখন এই সিএলটা নতুন একটা রেজিস্টার যেটা এক্স হিসেবে, ধর ডিএলটা এক্স হিসেবে ইউজ হইতেছে, এখন সিএলটা যেটার মধ্যে পুরো স্টেটমেন্টটা আছে অর্থাৎ এক্স প্লাস বি ইন্টু সি আছে, ওটা এক্স এর মধ্যে বা ডিএল এর মধ্যে স্টোর করে রেখে দিছস, তাইলে তোর অ্যাসেম্বলি কোডটা কমপ্লিট হয়ে গেছে। আলটিমেটলি তুই তোর ওই টার্গেট প্রোগ্রাম সরি সোর্স প্রোগ্রাম থেকে অ্যানালাইজ করতে 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 ফেজগুলো পার করতে করতে টার্গেট কোড জেনারেট করে ফেলছিস। তাই এটা বুঝতে পারছো 6 ফেজ জেনারেশন অফ কম্পাইলেশন। এটা কোন পার্টের রে? বুঝতে পারছি। এটা হচ্ছে সেকশন এ। এটা কি ফার্স্টের দিকে? হ্যাঁ ফার্স্টের দিকে না, হচ্ছে বলতে গেলে ফার্স্টের দিকে তোর মানে হ্যাঁ ফার্স্টের দিকে তোর কম্পাইলেশন শেষ হলো, কম্পাইলেশনের ফেজেস গুলো শেষ হলো। বুঝছি যে তো 7টা নাকি 8টা যে ফেজ আছে যে ওইগুলো। ছয়টা ফেজ। তো ওইগুলো আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছিস? সো এটাই হচ্ছে কাহিনী, শেষ হয়ে গেল। পারফেক্ট। আর দেখ লেক্সিক্যাল মিউট হয়ে যা। হ্যাঁ ইনশাআল্লাহ পিডিএফ শেষ হয়ে যাবে এখনই। দেখ লেক্সিক্যাল অ্যানালাইজার, হ্যাঁ এটা একটা নতুন চ্যাপ্টার। ওকে সো হচ্ছে ওই চ্যাপ্টারের প্রথমেই লেক্সিক্যাল অ্যানালাইজার নিয়ে কাজ করা হয়েছে বা মানে কথাবার্তা বলা হয়েছে। মনে আছে কম্পাইলেশনের প্রথম ধাপটা কি? লেক্সিক্যাল অ্যানালাইজার। সো লেক্সিক্যাল অ্যানালাইজার কি করে? আ গ্রুপ অফ মানে হচ্ছে আই স্ট্রিম অফ ক্যারেক্টার রিড করে, ওই ক্যারেক্টার রিড করে তো টোকেন গুলাকে আলাদা করে। সো দেখ এখানে কি লিখছি আমি, ফার্স্ট ফেজ অফ কম্পাইলার ইজ কল্ড লেক্সিক্যাল অ্যানালাইসিস অর স্ক্যানিং। এই লেক্সিক্যাল অ্যানালাইসকে স্ক্যানিংও বলা হয়। ওকে সুন্দর। এখন দেখ দ্য লেক্সিক্যাল অ্যানালাইজার রিডস দ্য স্ট্রিম অফ ক্যারেক্টার্স মেকিং দেম মিনিংফুল সিকোয়েন্সেস কল্ড লেক্সিমস অর টোকেনস। এখন আপাতত মনে রাখ লেক্সিম আর টোকেন সেম, একটু পর্যায়ত করে কমো, লেক্সিম আর টোকেন ভিন্ন, কিন্তু এখন মনে রাখ লেক্সিম আর টোকেন সিনোনিমাস। ওকে এতটুকু মনে রাখ। সো দেখ এখানে একটা বক্স ডায়াগ্রাম লিখছি, এটা তোর একটু মনে রাখ, লিখে দিস। আব্রা স্যার ভালো মনে করলে করবেন, না করলে না করবে, কিন্তু এটা স্লাইডে আছে। ওকে সো দেখ ইনপুট, এই ইনপুটটা কি তোরা জানোস? এই ইনপুটটা হইতেছে স্ট্রিম অফ ক্যারেক্টার্স। এই স্ট্রিম অফ ক্যারেক্টার্সকে কে নিবে? লেক্সিক্যাল অ্যানালাইজ নিবে। এই যে দেখ এই লেক্সিক্যাল অ্যানালাইজটা রিড ক্যারেক্টার্স, এই লেক্সিক্যাল অ্যানালাইজ কি করতেছে? এই ভাইয়ে তোর হচ্ছে স্ট্রিম অফ ক্যারেক্টার্স গুলোকে রিড করতেছে, রিড করে কি বানাইতেছে? মিনিংফুল সিকোয়েন্স মানে টোকেনস বানাইতেছে। ওই টোকেনসটা সিনট্যাক্স অ্যানালাইজকে দিতেছে, এই সিনট্যাক্স অ্যানালাইজ টোকেনগুলো নিয়ে কি করে? পার্সটি জেনারেট করে। ওকে তারপর যখন পার্সটি জেনারেট করা শেষ তখন সিনট্যাক্স অ্যানালাইজার কি করে? লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে চায়, ভাই আমার টোকেনগুলো দে, আমার আরো পার্সটি জেনারেট করা লাগবে, আর লেক্সিক্যাল অ্যানালাইসিস যখন তোর হচ্ছে স্ট্রিম অফ ক্যারেক্টার রিড করে না, তখন ও রিডান্ডেন্ট জিনিসপাতিগুলোরে ফালায় দেয় বা আবার দিয়া দেয়। এই যে দেখ এর জন্য কি লিখছি? পুশ ব্যাক এক্সট্রা ক্যারেক্টার্স। তার মানে কি হোয়াইট স্পেস, তারপর তোর কমেন্টস, এসব জিনিসপাতি তো টোকেনাইজ পসিবল না, ঠিক না? সো এগুলারে ফালায় দেয় বা পুশ ব্যাক এক্সট্রা ক্যারেক্টার্স। সো আশা করি তোর এই ডায়াগ্রামটা বুঝতে পারছিস। সো দেখ এখন টোকেন পড়, হ্যাঁ টোকেনের সংজ্ঞা আসবে। ওকে সো দেখ টোকেনে কি লিখছি? টোকেন ইজ আ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাজ ইউনিট ইন দ্য গ্রামার অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগেইন আই এম রিপিটিং, টোকেন ইজ আ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাজ আ ইউনিট ইন দ্য গ্রামার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো কোন জিনিস টোকেন হতে পারে? একটা কিওয়ার্ড ইন্টিজার, ওটা একটা টোকেন হতে পারে, আইডেন্টিফায়ার একটা টোকেন হতে পারে, অপারেটর একটা টোকেন হতে পারে, কনস্ট্যান্স একটা টোকেন হতে পারে, পাঞ্চুয়েটার। এখানে পাঞ্চুয়েটার লিখছি কিন্তু তোরা মনে রাখিস পাঞ্চুয়েটারও ইউজ করা পসিবল, পাঞ্চুয়েটারের বদলে তোরা সেপারেটর শব্দটা যদি ইউজ করো ওটাও পসিবল। ওকে দুইটাই হচ্ছে সিনোনিমাস। নিচে আমি একটা স্টেটমেন্ট লিখছি, বক্স মনে কর যে হচ্ছে আমি বক্স দেই নাই, কিন্তু এখানে বক্স দেওয়া আছে, মনে কর আমি বক্স দেইনি। আমি কি লিখছি? ইন্টিজার a ইজ ইকুয়ালস টু 10 সেমিকোলন। এটা একটা প্রোগ্রামিং এক্সপ্রেশন না? হ্যাঁ একটা জিনিস ডিক্লেয়ার করে ওটার মধ্যে 10 ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এখন এই স্টেটমেন্টটাকে আমরা টোকেনাইজ করব। টোকেনাইজ বলতে গেলে মিনিংফুল ওয়ার্ডে পরিণত করব। প্রথমে ইন্টিজার, এটা একটা মিনিংফুল ওয়ার্ড, এটা একটা টোকেন। a ভ্যারিয়েবল, এটা একটা মিনিংফুল ওয়ার্ড, এটা একটা টোকেন। ইকুয়াল টু অপারেটর, একটা মিনিংফুল ওয়ার্ড, এটা একটা টোকেন। কিরে মিটিং ক্যান্সেল হয়ে গেল নি? না না ওকে সো দেখ তোর হচ্ছে এ একটা টোকেন,
হচ্ছে ইকুয়াল সাইন, এটা একটা মিনিংফুল অপারেটর, এটাও টোকেন। 10 একটা কনস্ট্যান্ট, এটারও একটা নিজস্ব মিনিং আছে, এটাও একটা টোকেন। আর কি সেমিকলনও একটা নিজস্ব মিনিং আছে, এটাও একটা টোকেন। মিউট কর। আই হোপ ইউ অল আর মানে ক্লিয়ার অ্যাবাউট টোকেন কোন জিনিসগুলো টোকেন হইতে পারে, আর একটা প্রোগ্রামের এক্সপ্রেশন গুলোকে কিভাবে আমরা টোকেনাইজ করতে পারি, এই জিনিসটা অ্যাটলিস্ট তোরা ক্লিয়ার। ওকে, সো তোদের একটা টাস্ক দিব এখন, একটা প্রোগ্রাম দিব। ওই প্রোগ্রামটারে তোর হচ্ছে টোকেনাইজ করা লাগবে। ওকে, টোকেনাইজ করা লাগবে। মেন কথা হচ্ছে ওই প্রোগ্রাম থেকে তোর টোকেন গুলোকে আলাদা করে বলা লাগবে কয়টা টোকেন আছে। ভুললেও মানে নির্লজ্জের মতো বাম সাইডে অ্যান্সারের দিকে কেউ তাকাবি না, একা একা খাতায় কইরা ক যে এখানে কয়টা টোকেন আছে। এই যে এই আমার স্ক্রিনে যে কোডটা দেখা যাইতেছে ওইটা কয়টা টোকেন আছে, মনে মনে গুইনা কো। আমারে বলিলে হইছে, সমস্যা নাই, মনে মনে গুইনা কবি। 18 ভিডিও হইতেছে দেখে কোনো গালি দিলাম না করে, ভালো করে মন থেকে গুইনা কো। সাদেক গুণ, ইমরান গুণ, ইশাকও গুণ। আমার 17টা হইতেছে কেন? হ্যাঁ, তুই 17টার হিসাব দে, মুখ দিয়া বল। ফার্স্ট হচ্ছে ইন্টিজার কিওয়ার্ডটা। শাবাশ, তুই চুপ থাক, সাদেককে বলতে দে। ইন্টিজার কিওয়ার্ড, আচ্ছা এখানে যে মেইন, এটাও কি টোকেন? হ্যাঁ, কারণ মেইনও তো একটা ফাংশনের নাম, ঠিক না? এটার একটা মিনিংফুলনেস আছে। ও আচ্ছা, মানে আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, মেইন মেন করলে কয়েকটা আলাদা আলাদা তোর হচ্ছে ইউনিট আছে না, এটা না? হ্যাঁ, আচ্ছা, তাহলে তো 18 ঠিকই তো আছে। হ্যাঁ 18। তার মানে তোদের মেইন বাদ দিছিলাম। সাবাস, তার মানে তোদেরকে যদি একটা ছোটখাটো প্রোগ্রাম দেওয়া থাকে আর ওইটাকে টোকেনাইজেশন করতে বলে, তাহলে তোরা এটা 10 মার্কের জন্য আসলে পারবি না। ইনশাআল্লাহ। ওকে, পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। সো দেখ, টোকেনাইজেশনের একটা নিয়ম আছে। হ্যাঁ, তোরা এই যে এমনি গুন্না আবরার স্যারে কয়ে দিলি যে স্যার মানে কোশ্চেন দিল, তোরা কোডও লিখলি না, ডাইরেক্ট অ্যান্সার লিখে আর্ডারও দিয়ে দিলি, স্যার তো করে 10-এ 10 জীবনও দিব না। স্যার বলবে একটা কোড দিয়ে বলবে টোকেনাইজ, হ্যাঁ টোকেনাইজ ইট। সো দেখ, টোকেনাইজ ইট বলতে কেমনে, একটা টোকেনকে লেখার জন্য দুইটা মানে একটা রুল আছে। হ্যাঁ, ওই রুলের মধ্যে কি করে, প্রথমে লিখবি টোকেনের টাইপটা, আর ওই তারপর কমা দিয়ে লেখা লাগবে ওই টোকেনটা। তাহলে দেখ, ইন্টিজার টোকেনের টাইপ কি, এটা একটা কিওয়ার্ড না, কমা দিয়ে ইন্ট লিখলি। তারপর দেখ, মেইন একটা টোকেন, এটার টাইপ কি, কিওয়ার্ড, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, একটা সেপারেটর বা পাঞ্চুয়েটার। হ্যাঁ, তারপর দেখ দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে প্রথমটা কি টোকেন টাইপ লেখা লাগবে, আর দ্বিতীয় লেখা লাগবে ওই টোকেনটা। আশা করি তোরা 18টা কিভাবে লেখা লাগবে ওই জিনিসটা ক্লিয়ার। আনমিউট করে ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। শাবাশ। সো দেখ, এখানে আরেকটা জিনিস আছে, মানে ছোট জিনিস আছে। লেক্সিক্যাল অ্যানালাইসিসের পর ফেজ কি ছিল? সিনট্যাক্স অ্যানালাইজ কি করে দেখিস। সেকেন্ড ফেজ, এটা কিন্তু সেকেন্ড ফেজ অফ দ্য কম্পাইলেশন। হ্যাঁ, কম্পাইলেশন মানে সিনট্যাক্স অ্যানালাইজার কম্পাইলেশনের সেকেন্ড ফেজ। ওইটাকে যেমনি বলা হয়তো স্ক্যানিং। হ্যাঁ, মানে লেক্সিক্যাল অ্যানালাইজ কি বলা হয়তো, আরেক নাম ছিল ওটার স্ক্যানিং। হ্যাঁ, এটাকে কি বলা হইতেছে, পার্সিং। এই পার্সিং কেন এটাকে বলা হইতেছে, এই ভাই লেক্সিক্যাল অ্যানালাইজ কইরা যে টোকেন গুলা উৎপন্ন হবে ওই টোকেন গুলাকে নিয়ে পার্টসটি জেনারেট করে। যেগুলা গ্রামার ওর মধ্যে ডিফাইন থাকে, ওই গ্রামার গুলার সাহায্য নিয়ে টোকেন গুলাকে নিয়ে একটা পার্টসটি জেনারেট করে, এর জন্য এটাকে পার্সিংও বলা হয়। হ্যাঁ, সো প্রথম জিনিস এখানে কি লেখা আছে, fast components of tokens produces lexical analysis to create parts t. Okay, perfect. Interior node represents an operator and the children node represents arguments of the operation. কিছু বুঝছ নাই, বুঝছি, এখন বুঝবি। সো দেখ এই যে এখানে এই যে দেখ
উপরে একটা আমরা এক্সপ্রেশন লিখছি, হ্যাঁ, x ইজ ইকুয়ালস টু a প্লাস b ইন্টু 60, হ্যাঁ। এখন দেখ এটাকে নিচের লাইনে সুন্দর মতো টোকেনাইজ করছি। এখন তোরা কেউ আনমিউট করে জিজ্ঞেস না যে এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করে নাই কেন, কারণ ফারদিন একটু আগে দেখাইলি যে টোকেনাইজ করছে থার্ড ব্র্যাকেট ইউজ করে। হ্যাঁ ভাই, তোর থার্ড ব্র্যাকেট ইউজ করে কালকে করিস, কোনো সমস্যা নেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেও করা যায়। ওকে, সো এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি আমি। সো দেখ এক্সটাকে আইডেন্টিফায়ার এক এমনি টোকেনাইজ করলাম, তারপর সমান সমানকে টোকেনাইজ করলাম, এ কে টোকেনাইজ করলাম, প্লাস কে করলাম, বি কে করলাম, ইনটু কে করলাম, 60 কে করলাম, মেন কথা সবগুলোকে টোকেনাইজ ফর্মে লিখলাম। সো এই টোকেনগুলোকে তোর সিনট্যাক্স অ্যানালাইজার ইনপুট হিসাবে নিতেছে আর আউটপুট হিসাবে সুন্দর মতো একটা পার্সটি জেনারেট করতেছে। আশা করি পার্সটি কেমনে জেনারেট করছে বুঝতে পারছস। তোর আলটিমেটলি এমন একটা পার্সটি জেনারেট করতে হবে যে পার্সটির আলটিমেট যে বাহ্যিক নোটগুলো আছে ওই নোটগুলো জানি তোর উপরের এক্সপ্রেশনটাকে কি করে প্রকাশ করে। সো দেখ এখানে একটা নিয়ম আছে, উপরের এক্সপ্রেশন। হ্যাঁ, এখানে তুই যে লেখছিস না যে ফার্স্ট ব্র্যাকেট দে আইডি কমা 1 আইডি কমা 2, এখানে কি আমি কি 1 দিতে পারি না ডাইরেক্ট? না মানে হ্যাঁ 1 দিতে পারো, সমস্যা নেই, কিন্তু 1 এর টাইপটা কি থাকবে এটা যদি মেনশন না করো স্যার বুঝবে কিভাবে? কারণ 1 তো একটা নাম্বারও হতে পারে, 1 তো একটা কনস্ট্যান্ট হতে পারে। নাম্বার আর কনস্ট্যান্ট তো সেম হইলো না? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, দুইটাই তো হতে পারে, ঠিক না? মানে মানে আইডেন্টিফায়ার বাদে তো নাম্বার হতে পারে, ঠিক না? কনস্ট্যান্ট হতে পারে। এক্স্যাক্টলি। সো স্যার একটা লাভ কি, স্ট্রিং হইলে তো তোর চিয়ার মধ্যে পড়ে যেতেছে, মানে লিটারেলের মধ্যে পড়ে যেতেছে, ঠিক না? ওটাও কিন্তু এক ধরনের টোকেন, মনে রাখিস। হ্যাঁ, ওটা দেখাই নাই, কিন্তু মনে রাখিস প্রোগ্রামের মধ্যে যদি তোর একটা দিয়া দেয় যে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, এখানে কয়টা টোকেন আছে সাদেক বলতো প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে? কই প্রোগ্রামটা কই? প্রবলেম নাই, আমার মুখ দিয়ে বলছি প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, এটাই কয়টা টোকেন আছে? ইমরান ক, আলিবাবা ক, আর সাদেক ক, এই কার্ডটা ঠিক হয়? সাতটা। আচ্ছা ঠিক আছে, 7। ওকে, এখন আমি বলি, ওকে দেখি আমারটা ভুল নাকি ঠিক হয়। প্রিন্ট মিউট হ তারপর আনমিউট করিস। দেখ প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, এই স্টেটমেন্টটা একটু চোখে চোখে তোরা ভিজুয়ালাইজ কর। প্রিন্ট এফ একটা টোকেন, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ডের সামনে কিন্তু একটা ব্র্যাকেট আছে 2 নাম্বার টোকেন, হ্যাঁ পারফেক্ট। হ্যালো ওয়ার্ল্ড লেখার পর ক্লোজিং ব্র্যাকেট আছে ওটা 3 নাম্বার টোকেন, আর হচ্ছে সেমিকোলন 4 নাম্বার টোকেন, হ্যাঁ। আর ভিতরের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে পুরাটা যেটা আছে ওটা একটা টোকেন হিসাবে কনসিডার হবে। ইনভার্টেড কমার মধ্যে যত হাজার লাইন থাকে তত হাজার লাইন মাত্র একটা টোকেন হিসাবে কনসিডার হবে। তার মানে এই লাইনে টোটাল 5টা টোকেন আছে। তো দুই সবার অ্যান্সার ভুল। 5টা কেমনে? প্রিন্টএফ একটা ফার্স্টে যে ফার্স্ট ব্র্যাকেটের যে আছে ইয়া তো ওপেনিং ব্র্যাকেট। দাঁড়া 1 2 3 4 5, হ্যাঁ 5টা। এবার বল তোরা। সেমিকোলন দরস নাই, মানে ওই যে ডাবল ব্র্যাকেট কি বলে, ডাবল কোটেশন। ডাবল কোটেশন কেন? ডাবল কোটেশন সহ ডাবল কোটেশনের মধ্যে যা যা থাকে ওটা একটা স্ট্রিং লিটারেল। ডাবল কোটেশন পুরোটা, মানে ডাবল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড পুরোটা একটা, হ্যাঁ স্ট্রিং লিটারেল, এটা পুরোটা মিলে একটা মাত্র টোকেন। শিওর তো? হ্যাঁ ওকে ওকে, এবার তোরা বুঝতে পারছো তো অ্যানসারটা ভুল কেন হয়েছে? সো দেখ এখানে একটা জিনিস, সো এই পার্সটি, এই টোকেনগুলোকে নিয়ে এমন একটা পার্সটি জেনারেট করলি। বল। মানে তুই বলতেছিস যে আমি লিখছি যে ওখানে দেখ আমি লিখছি যে হচ্ছে প্রিন্টএফ এই টোকেনগুলো লিখছি এখানে, মানে তুই বলতেছিস কি যে হচ্ছে ডাবল কোটেশন সহ এর মাঝখানে যা আছে সবগুলো একটা, হ্যাঁ একটা স্ট্রিং লিটারাল টোকেন হিসেবে কাউন্ট হবে। আচ্ছা ওকে, সাদেকও ক্লিয়ার না? ঠিক আছে, এখন ক্লিয়ার বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখ এই যে এই টোকেনগুলোকে এই সিনট্যাক্স অ্যানালাইজার নিয়ে একটা পার্সটি জেনারেট করবে। এখন দেখ এই পার্সটি কোন লজিকে জেনারেট হবে? এই যে সমান সমান আছে, সমান সমান দিছি, সমান মানে এই যে আইডেন্টিফায়ার 1 ইজ ইকুয়ালস টু প্লাস, দেখ প্লাস, এই যে প্লাস, এই প্লাসের দুই পাশে কি আছে? আইডেন্টিফায়ার 2 আইডেন্টিফায়ার 3। এই যে দেখ প্লাসের দুই পাশে আছে আইডেন্টিফায়ার 2, আবার এই প্লাসটা যে
মাল্টিপ্লিকেশনে ধরছে, তাহলে দেখ মাল্টিপ্লিকেশনের দুই পাশে কি আছে, আইডেন্টিফায়ার 3 আর 60। এই যে দেখ আইডেন্টিফায়ার 3 আর 60, মানে অপারেটর গুলো এক লাইনে হয়েছে, দেখছোস অপারেটর গুলো এক লাইনে হয়েছে, তারপর তোর আইডেন্টিফায়ার গুলো দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছস টোকেন থেকে কিভাবে এই মানে পার্সটি জেনারেট হয়েছে। আচ্ছা এই পার্সটি এটা আরেকবার বুঝা যেত। দেখ এই পার্টসটি জেনারেট করে কি বানাবি, উপরের এক্সপ্রেশনই বানানো লাগবে, কিন্তু দেখ আইডেন্টিফায়ার ইজ ইকুয়ালস টু, মানে আইডেন্টিফায়ার 1 ইজ ইকুয়ালস টু আইডেন্টিফায়ার 2 প্লাস আইডেন্টিফায়ার 3 ইনটু 6। এই যে দেখ এটা বানানো লাগবে না, মানে উপরেরটা বানানো লাগবে না, যে আইডেন্টিফায়ার ইজ ইকুয়ালস টু আইডেন্টিফায়ার 1 প্লাস আইডেন্টিফায়ার 3 ইনটু 60। তাহলে দেখ আইডেন্টিফায়ার 1 আর 2 এর মাঝখানে কি আছে, একটা সমান সমান আছে না, আইডেন্টিফায়ার 2 আর 1 এর মাঝখানে একটা প্লাস আছে না, এই যে দেখ মানে সরি আইডেন্টিফায়ার 2 আর 3 এর মাঝখানে একটা প্লাস আছে না, এই যে দেখ 2 আর 3 এর মাঝখানে একটা প্লাস আছে না, আর দেখ আইডেন্টিফায়ার 3 আর 6 এর মাঝখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন আছে, এই যে দেখ আইডেন্টিফায়ার 3 আর 6 এর মাঝখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন আছে। এখন দেখ এই যে দেখ এই যে এইসব বাজে বাজে মাঝে মাঝে হ্যান ত্যান লাইন লিখছি, এই লাইনের একটা জিনিসই হয়, ওটা দেখ আমি এক লাইনে বুঝাইতেছি, মানে ইংলিশ লাইন পড়তে পড়তে মাথা মাথা ঝামেলা। হ্যাঁ আমি বলছিলাম কি, হ্যাঁ এই জিনিসটা দেখ, এই জিনিসটা হচ্ছে সিমেন্টিক অ্যানালাইজ নিয়ে বা সিমেন্টিক এরর নিয়ে একটা কথা বলছিলাম আজকে ক্লাসের শুরুতে। এই সিমেন্টিক মানে অ্যানালাইজার জিনিসটা কি করে, ও লজিক্যাল একটা কোড লজিক্যালি কতটা কারেক্ট বা লজিক্যালি কতটা ইনকারেক্ট এটা জাস্টিফিকেশন করে। এখন তুই একটা প্রোগ্রাম লিখলি, এই যে তোর প্রোগ্রামটা কি, এই যে হ্যাঁ এই যে উপরের এই যে আমার মাউসটা যে লাইনে আছে না, x ইজ ইকুয়ালস টু a প্লাস b ইনটু 60, এই লাইনটাই কনসিডার কর, এই লাইনটাই তোর পরীক্ষায় আসলো ধর। হ্যাঁ সো এই লাইনে দেখ তোর মনে হইতেছে না প্রত্যেকটা ইন্টিজার, মনে হইতেছে না, তোরা বল। এক্স্যাক্টলি। সো পরীক্ষায় এই কোশ্চেনটা কিভাবে মিট কর, পরীক্ষায় এই কোশ্চেনটা কিভাবে আসবে আমি বলি, তো পরীক্ষায় 60-র পাশে, হ্যাঁ 60-র পাশে ডট দিয়ে একটা 0 দিয়ে দিবে, তাহলে দেখ এটা ইন্টিজার থেকে ফ্লোট হয়ে গেল। তারপর কোশ্চেন কি করবে, 10 মার্কের জন্য আমি বলি 10 মার্কের জন্য কোশ্চেন করবে সিনট্যাক্স অ্যানালাইজারের মধ্য দিয়ে উপরোক্ত তোর যে এক্সপ্রেশন আছে ওটা পাস করলে কিভাবে ওই সিমেন্টিক অ্যানালাইজার তোর হচ্ছে এররগুলোকে ডিটেক্ট করবে। এখন দেখ বি একটা ইন্টিজার আর 60 হয়ে যেতেছে একটা ফ্লোট, ইন্টিজার ইনটু ফ্লোট এটা কিন্তু একটা এরর। হ্যাঁ তুই যদি কোনো আইডিতে রান করস, হ্যাঁ ইন্টিজার ইনটু ফ্লোট এটা কিন্তু একটা হচ্ছে তোর টাইপ কাস্টিং এর একটা কি দেখাবে, এক ধরনের এরর দেখাবে। আর সিমেন্টিক অ্যানালাইজারের কাজই কি ছিল, লজিক্যাল এররগুলা ডিটেক্ট করা। তার মানে ইন্টিজারের সাথে ফ্লোট তুই মাল্টিপ্লিকেশন করতেছস, তাহলে অবশ্যই এটা তোকে একটা লজিক্যাল এরর থ্রো করবে, মানে হ্যাঁ লজিক্যাল এরর থ্রো করবে, আর ওইটাই সিমেন্টিক অ্যানালাইজার তোরে মানে কারেক্ট করে দিবে। সো সিমেন্টিক অ্যানালাইজার যখন সিমেন্টিক অ্যানালাইজ করতে যাবে তখন দেখবে যে হচ্ছে ইন্টিজারের সাথে 60 একটা ফ্লোট নাম্বার গুণ করা আছে। সো কি করবে, ও টাইপ কাস্ট করবে, ও কি করে দিবে জানোস, ও হচ্ছে তোর হচ্ছে বি কে ফ্লোট করে দিবে, বি কে ফ্লোট করে দিবে, অথবা তোর যদি এখানে 60-র পাশে ফ্লোট নাম্বার না থেকে ধর বিটা হচ্ছে তোর ফ্লোট নাম্বার, হ্যাঁ আর বিটা ফ্লোট নাম্বার, 60 হচ্ছে তোর ইন্টিজার নাম্বার। সো বিটা যদি ফ্লোট হয় তাহলে 60টাকে তোর ফ্লোট করে দিবে। মেন কথা হচ্ছে 60 তোর ইন্টিজার আছে, ইন্টিজার টাইপ থেকে এটাকে ফ্লোট টাইপ বা হচ্ছে টাইপ কাস্ট করে ইন্টিজার থেকে 60টাকে ফ্লোটে বানায় ফেলবে। ওকে মেন কথা টাইপ কাস্টিং এর মাধ্যমে সিমেন্টিক অ্যানালাইজার এই উপরোক্ত মানে এররটার সলিউশন করবে। সো এটা সিনট্যাক্স ডিরেক্টেড গ্রাফে কিভাবে দেখাবি দেখ, এই যে দেখ এখানে উপরের লাইনে সিনট্যাক্স, এই যে সিনট্যাক্স অ্যানালাইজারে এখানে 60 ছিল, ঠিক না 60 ছিল, কিন্তু এখানে সিমেন্টিক অ্যানালাইজার কি করলো, একটা টাইপকাস্টের জন্য নতুন একটা নোড অ্যাড করলো, ইন্টিজার টু ফ্লোট কনভার্ট করে তারপর এটার নিচে 60টা লিখলো। মেন কথা কি, সিমেন্টিক অ্যানালাইজার একটা নতুন নোড অ্যাড করছে, নতুন নোড অ্যাড করে ওই 60টাকে টাইপকাস্ট করছে ইন্টিজার থেকে ফ্লোটে। কেন ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করছে, কারণ তোরে বলে দিছিল কোশ্চেনে যে তোর বিটা যদি ফ্লোট হয় তাহলে কোনো এরর থ্রো করবে নাকি এক্সপ্রেশনটা, তাহলে বিটা যদি ফ্লোট হয় তাহলে নিশ্চয়ই তোর 60টাকে ফ্লোট হওয়া লাগবে, নাহলে তার হইতেছে না, ঠিক না, কারণ ফ্লোটের সাথে ফ্লোটই গুণ হবে। সো একটা টাইপকাস্ট করার ফলে এখানে একটা এক্সট্রা নোড আসছে যেটা ইন্টিজার টু ফ্লোট কনভার্সনের জন্য
60টাকে ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করে নিছে। সো এভাবেই সিম্যান্টিক অ্যানালাইজার প্রোগ্রামে কোনো সিম্যান্টিক এরর থাকলে ওইটার সলিউশন প্রোভাইড করে। শেষ, বুঝতে পারছো? আচ্ছা ওইটা লাস্টের জিনিসটা একটু আরেকবার বলতো। লাস্টের জিনিসটা বেশি কিছু না, লাস্টের জিনিসটা হচ্ছে টাইপকাস্ট কি করছে, তোর ইন্টিজার 60কে তোর ফ্লোট 60তে কনভার্ট করছে। তুই জানোস কিন্তু যে 60 যদি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করো, পরের লাইনে যে দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি ফ্লোট লেখা রাখাস, তাহলে হচ্ছে ওই ইন্টিজার 60টা ফ্লোটে কনভার্ট হয়ে যায়। সো এই জিনিসটা এখানে করা হয়েছে ইনটু ফ্লোট। সো এখানে দেখ ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। সো এটা একটু আগেও দেখছে, সমস্যা নেই। ট্রান্সলেটিং আ সোর্স কোড টু আ টার্গেট কোড, আ কম্পাইলার ক্যান কনস্ট্রাক্ট ওয়ান অর মোর টু ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। এসব জিনিস আমাদের দেখা লাগবে না। 3 অ্যাড্রেস কোড ইশাক বুঝোস তো? ওরা দুজন বুঝে, তুই বুঝোস না কি? এটা কো মানে 3 অ্যাড্রেসিং। 3 অ্যাড্রেসিং না, 3 অ্যাড্রেস কোড। এটা তো 3টা যে ভেরিয়েবল দিয়ে করা যায় ওইটা এরকম। হ্যাঁ, মানে হচ্ছে 3 অ্যাড্রেস কোডিং এ তোর হচ্ছে বা 3 অ্যাড্রেস কোডকে সর্বোচ্চ 3টা ভেরিয়েবল ইউজ করা যায়, বা এর নিচে ইউজ করতে পারবি, এর বেশি ইউজ করতে পারবি না। মানে প্রতি লাইনে? হ্যাঁ, প্রতি লাইনে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আর নাই এরপর আর পড়াবো না, রাত হয়ে গেছে এর জন্য। দেখ মিটিং অ্যান্ড্রয়েড আমি এই যে একটু করে আর 2 সেকেন্ড আমি মেবি আর থাকতে পারবো না।